অযাচিত পথ চলতে চলতে একদিন হয়তো বুঝে যাব নিয়তি যে গল্প লেখে নীরবে তার মানেই হয়তো সত্যি ভালো হবে। সব কিছু চলছে নিজের মতো করে। রিজভী নিজের কাজে ব্যস্ত। সকাল হলে বেরিয়ে যায়, রাতে আসে। ফারাহ কদিন ভার্সিটিতে যায়নি। রেনু চৌধুরী ফারাহকে দুচোখে দেখতে পায় না। রান্না তিনি নিজে করে, এজন্য ফারাহর কোনো কাজ থাকে না। এ বাসায় রান্না ছাড়া অন্য কোনো কাজ নেই বললেই চলে। সামিরা রাত্রির সাথে মাঝে মধ্যে আড্ডা দেওয়া হয়, সেটাও রেনু চৌধুরী সহ্য হয় না। রাত্রিকে বিভিন্ন বাহানা দিয়ে তার সাথে নিয়ে যায়। এ বাড়িতে কয়েকজন মানুষ থাকলেও একা মনে হয়। রিজভী আর ফারার মধ্যে সম্পর্কটা আগের চেয়ে সহজলভ্য হয়ে গেছে। আজকাল আনমনে হাসে মানুষটা। ফারাহ দেখতে পেয়ে জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, বলতে চায় না কিছু, বুঝতে দিতে চায় না। এখন সময়টা দুপুর 2টো। ফারাহ রুমে শুয়েছিল, তখনই ফোনে কল আসলো। ফারাহ নাম্বারটা না দেখে রিসিভ করলো। কানে ফোন ধরতেই এক পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, দুপুরে খেয়েছো? ফারার ঘুম ছুটে গেল। ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখে শিওর হলো সে ঠিকই শুনছে। ফারাহ উত্তর না পেয়ে রিজভী আবার জিজ্ঞেস করে, খেয়েছো? ফারাহ থেমে উত্তর দিল, হ্যাঁ খেয়েছি। তারপর চুপ। আগে কোনো দিন ফোন করে খেয়েছি কিনা জানতে চায়নি, এজন্য একটু অবাক আর থমকে গিয়েছিল। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করলে না? ফারাহ খেয়ালি হয়ে জিজ্ঞেস করলো, আপনি খেয়েছেন? খেয়েছি। আজ হঠাৎ ফোন করলেন যে? ফারার প্রশ্নে রিজভী থমকে গেল। কি উত্তর দেবে সে? মনের অন্তরালে সে ঘুরছে, এটা কি বলবে? না, সে কেমন হয়ে যাবে। অনুভূতি প্রকাশ করতে ভয় নয়, সাহস থাকতে হয়। রিজভী সামনে তাকালো। ডক্টর নাসিম দাঁড়িয়ে আছে। সে কথাটা বলেছে। তার হাতে কিছু ফাইল, হয়তো কোনো পেশেন্টের। ফোনের ওপাশ থেকে ফারাহ কথাটা শুনতে পেল। রিজভী ফোনের দিকে তাকিয়ে বলল, অনুভূতি প্রকাশে ভয় পাই না, কিছু দ্বিধা আর সংকোচ কাজ করে। বিকেলে পরিবেশ বেশ শান্ত, চারদিকে শীতল বাতাস, গাছপালা দুলছে, মৃদু হাওয়ায় জানালার পর্দাগুলো উড়ছে। এমন শীতল হাওয়ায় অনুভব করতে ফারাহ রাত্রিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে বাগানে যায়। রেনু চৌধুরী দেখলেন কিন্তু কিছু বললেন না। সামির সেখানে বসেছিল ও ফারাদের পেছন পেছন বাগানের দিকে যায়। বাগানে মাধবীলতা, হাসনাহিনা, নয়নতারা, বেলি ফুল ফুটে আছে। ফারাহ বেলি ফুলের কাছে গিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ নিল। বেলি ফুলের ঘ্রাণ অসম্ভব মিষ্টি। রাত্রি দাঁড়িয়ে দেখছিল, তখনই সামির এসে ওর মাথায় টোকা দিল। রাত্রি রাগে চোখে তাকালো। সব সময় মাথায় টোকা দিবি না। সামির ভাব নিয়ে এগিয়ে গিয়ে বলল, আবার দিলে কি করবি? কি করব? দাঁড়া। রাত্রি চারপাশে চোখ বুলিয়ে একটা লাঠি কুড়িয়ে নিয়ে সামিরের পিছু ছুটল। সামিরও পালাচ্ছে, দুজন দৌড়ে বেড়াচ্ছে। ফারাহ ওদের কাহিনী দেখে হাসছে। এত বড় হলো তবু ওদের ছেলে মানুষই গেল না। ফারার ফোনে কল আসলো। কল রিসিভ করে কথা বলতে গেল অন্য পাশে। হঠাৎ কারো পরিচিত চিৎকার শুনে ফারাহ কান থেকে ফোন নামিয়ে দৌড়ে বাগানের পাশে ছুটে আসে। এসে দেখে বাগানের একপাশে রেনু চৌধুরী পড়ে আছে। কাদা মাটিতে পা স্লিপ করে পড়ে গেছে। তিনি কোমরে হাত দিয়ে ব্যথাতুর শব্দ করছেন। রাত্রি সামির আগে কাছে এসেছে। ফারাহ দৌড়ে এসে রেনু চৌধুরীকে ধরে, কিন্তু এই অবস্থায় তিনি হাত সরিয়ে নিলেন, কিন্তু ফারাহ শুনল না। জোর করে হাত ধরে তিনজনে উঠিয়ে বাসায় নিয়ে আসলো। রেনু চৌধুরীর মুখ ব্যথায় কালো হয়ে গেছে। তিনজনে ব্যস্ত হয়ে পড়ল। কি করবে ভেবে না পেয়ে রিজভীকে ফোন দেয়। সন্ধ্যায় রিজভী আর সামির রেনু চৌধুরীকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। রিজভী বাসায় আসার পর শুনে রেনু চৌধুরীর পায়ে ব্যথা করছে এবং পা নাড়াতে পারছে না। ডাক্তার এক্স-রে করে দেখে জানান বাম পা ভেঙে গেছে, হাড়ে ফাটল ধরার মতো মনে হচ্ছে। রেনু চৌধুরীর পা প্লাস্টার করিয়ে যা ওষুধ লাগে সব নিয়ে বাসায় চলে আসে। রেনু চৌধুরীকে নিয়ে আসতেই ফারাহ ও রাত্রি ওনাকে ধরে উপরে নিয়ে যায়। এবার তিনি কিছু বললেন না। সব ডিসিশন ভেবে চিনতে ফারাহ রেনু চৌধুরীর সমস্ত দায়িত্ব নেয়। ও জানে রেনু চৌধুরী তাকে পছন্দ করে না, তবুও তার দায়িত্ব সে পালন করবে। রাত গভীর। রিজভী নিজের রুমে বসে আছে। চোখের সামনে আজকের ঘটনাগুলো ভেসে উঠছে। রেনু চৌধুরী ফারাহকে এত অপমান অবজ্ঞা করার পরেও ফারাহ যে নিষ্ঠার সঙ্গে দেখভাল করছে তা সে কল্পনাও করেনি। রিজভী জানালার বাহিরে তাকিয়ে দেখে চাঁদের আলো পরন্ত রাতের অন্ধকার ভেদ করে চারপাশ আলোকিত করছে। মনে মনে ভাবে ফারার প্রতি তার অনুভূতি কি কেবল কৃতজ্ঞতা নাকি এর চেয়েও বেশি কিছু। সে নিজেই উত্তর খুঁজে পায় না। অন্যদিকে ফারাহ নিজের রুমে বসে রেনু চৌধুরীর জন্য করা ওষুধের সময়সূচি ঠিক করছে।
রাত্রি এসে পাশে বসলো। তুমি এত কেয়ার করছো, আম্মু তো তোমাকে কখনোই ভালো চোখে দেখে না। ফারা মৃদু হাসে। সে যাই হোক, তিনি এই বাসার বড় এবং অসুস্থ, দায়িত্ব তো নিতেই হবে। রাত্রি ফারার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটার হৃদয়ে কোনো সংকীর্ণতা নেই। সবাইকে আপন করে নিতে পারে, কিন্তু আম্মু বোঝে না, তবে একদিন ঠিকই বুঝবে। পরদিন সকালবেলা রেণু চৌধুরী বিছানায় বসে আছেন, প্লাস্টার করা পা সামনে রাখা। স্বামীর পাশে বসে গল্প করছিল। ফারা এক গ্লাস দুধ নিয়ে এলো। এটা খেয়ে নিন, শরীর দুর্বল যেন না হয়, এজন্য ডাক্তার খেতে বলেছে। রেণু চৌধুরী মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার প্রয়োজন নেই। ফারা জানতো এমন হবে, কিন্তু সে কিছু না বলে দুধের গ্লাসটা টেবিলে রেখে বেরিয়ে এলো। সামিরকে চোখের ইশারা করলো খাওয়াতে। রিজবি দূর থেকে সব দেখছিল। আনিস চৌধুরী এসেছেন, তিনি ধীর পায়ে ফারার কাছে আসলেন, মাথায় হাত দিয়ে হেসে বলল, এত কষ্ট করে কেন দেখাশোনা করছো রেনু? তো তোমাকে কখনোই আপন মনে করেনি এবং তোমাকে পছন্দ করে না। আমি বরং একটা নার্স রাখি ওর জন্য। ফারা শান্ত গলায় বলল, আমি দায়িত্ব থেকে পালাতে পারবো না। আমার ভালোবাসা বা স্বীকৃতির প্রয়োজন নেই। আমি শুধু আমার কর্তব্যটা পালন করছি। আমার কাউকে লাগবে না, আমি সব করব। হতেও পারে ওনার মন জয় করতে পারবো। আনিস চৌধুরী হাসলেন। মেয়েটাকে এনে ভুল করেননি, রেনুও একদিন ওর মর্ম বুঝবে। রিজভি শুনলো, তবে কিছু বলল না, শুধু মৃদু হাসলো। ফারার প্রতি তার সম্মান যেন আরও বেড়ে গেল। মনে মনে আওড়ালো, তুমি সত্যি অন্যরকম ফারা। ফারা চমকে তাকালো, কিন্তু রিজভি ততক্ষণে চলে গেছে। তার মনের অন্তরালে এক নতুন গল্প লেখা শুরু হয়েছে। সে কি বুঝতে পারছে? পরের দিন সন্ধ্যায় রিজভি কাজ থেকে ফিরে দেখলো ফারা ব্যস্ত হয়ে কিচেনে কিছু বানাচ্ছে। রান্নাঘর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে। সে কিছুটা অবাক হলো। তুমি কি করছো? ফারা ঘাড় ঘুরিয়ে হেসে বলল, সামান্য স্যুপ বানাচ্ছি। ডাক্তার বলেছে আন্টির হালকা খাবার খাওয়া দরকার। রিজভি চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটার ধৈর্য, ভালোবাসা, দায়িত্ববোধ সব কিছু যেন তাকে প্রতিনিয়ত অবাক করে দিচ্ছে। রেণু চৌধুরীর রুমে খাবার নিয়ে গিয়ে ফারা বলল, এই স্যুপটা খান, এতে আপনার আরাম লাগবে। রেণু চৌধুরী প্রথমে কিছু বলল না, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে বাটিটা নিল। রিজভি দূর থেকে এই দৃশ্য দেখে মৃদু হাসল। হয়তো সম্পর্কগুলো ধীরে ধীরে বদলাচ্ছে। কয়েকদিন পর রেণু চৌধুরীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তবে তার মন এখনও জেদ ধরে আছে। ফারা নিয়মিত তার যত্ন নিচ্ছে, কোনো ক্লান্তি নেই তার মধ্যে। তিনি এখন আর তেমন কিছু বলে না, কিন্তু মুখ ফিরিয়ে থাকে। ফারা চুপচাপ হেসে নিজের দায়িত্ব পালন করে। এর মধ্যে একদিন আফরিন এসেছিল, একটু নাটক করে ভালো মানুষই দেখিয়ে চলে গেছে। আর তারপর খোঁজ নেই। আজই যখন রেণু চৌধুরী ওয়াশরুমে যেতে নিচ্ছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। রাত্রিকে একবার ডাকলো, কিন্তু শুনল না, হয়তো শুনতে পায়নি। জোর পেয়েছিল বলে পাশে থাকা লাঠিটা নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু লাঠিটা মেঝের টাইলসে পিছলে গিয়ে পড়ে যেতে নেয়। কিন্তু তার আগে ফারা দৌড়ে এসে ধরে। রেণু চৌধুরী ভয়ে চিৎকার করে। ভেবেছিল হয়তো পড়ে গিয়ে পাটা আরও ভেঙে যাবে, কিন্তু বুঝতে পারলো পড়ে যায়নি। তাকে ধরে আসছে ফারা। তিনি যেন প্রাণ ফিরে পেলেন। ফারা ওনাকে বেডে বসিয়ে দিলেন আর সাথে কিছু বকাঝকা করলো, তবে সেগুলো ভালোর জন্য। কেন তাকে ডাকলো না? আমাকে পছন্দ করেন না, ঠিক আছে, অন্যদের ডাকতেন। রেণু চৌধুরী কিছু বলছে না। ততক্ষণে রাত্রি দৌড়ে এসেছে স্বামীর বাসায় নেই। আনিস চৌধুরী বাসায় চলে গেছেন। ময়মনসিংহের হসপিটালের কাজ ওনাকে সামলাতে হচ্ছে। ভার্সিটির মাঠে বসে আছে শুভ, ওর পাশে বসে আছে তন্ময়। আর 3 দিন পর থেকে টেস্ট পরীক্ষা শুরু, সেসব নিয়ে কথা বলছিল দুজনে। সুস্মিতাকে আজকে নাকি দেখতে আসবে, তাইও আসেনি। নয়নাও আসেনি, তাই দুজনে বসে আছে। শুভ এখনও ফারাকে নিয়ে ভাবে, তবে প্রথম দিকের মতো চোখে পানি আসে, কিন্তু গড়িয়ে পড়ে না। চোখের কোণে থাকা পানি সেখানে শুকিয়ে যায়। কখনো বা নিজেকে শক্ত করে চোখের পানিকে উপেক্ষা করে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করে। কখনো সফল হয়, আবার তার কথা মনে পড়লে ব্যর্থ হয় সে চেষ্টা। তন্ময়ের বাড়ি থেকে ফোন আসে, ও উঠে যায় কথা বলতে। তখনই নয়না হাসি মুখে শুভর পাশে বসে। শুভ বামে তাকিয়ে নয়নার চোখের দিকে তাকায়। নয়না চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি দেখছিস? শুভ কিছু বলে না। নয়না
নিকটে এসে কথা বলার বাহানায় শুভর হাতের উপর হাত রাখে। শুভ বুঝতে পেরে ঝট করে হাত সরিয়ে নেয়। নয়নার দিকে তাকিয়ে শুষ্ক হেসে বলতে শুরু করে, দগ্ন হৃদয়ে প্রেমের উষ্ণতা দেওয়া এত সহজ না। যে হৃদয় বিরহের আগুনে জ্বলছে, সেখানে শীতল প্রেমের বাতাসে আগুন আরো বাড়িয়ে দিবে দগ্নতা। তোমার চোখে আমি অন্য কিছু অনুভূতি দেখতে পাচ্ছি, যে অনুভূতিকে আমি স্বীকৃতি দিতে পারবো না। নয়না হুট করে উত্তর দিল, আমি তোকে ভালোবাসি শুভ। এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছে বুঝতে পারিনি। শুভ উঠে দাঁড়ালো, আশেপাশে তাকিয়ে আবার বলল, আমার মতো এক পক্ষী কেন ভালোবাসতে গেলি? আমি না হয় না জেনে ভালোবেসেছি, কিন্তু তুই তো জানতি আমি তাকে এখনো ভালোবাসি, আর হয়তো ভাসবো। না পাওয়ার যন্ত্রণা আমি বুঝি। আমাকে তো দেখেছিস কেমন করে নিজেকে একা করে নিয়েছি, ভালো থাকা বিসর্জন দিয়েছি। তবে তুই কেন আমায় ভালোবাসলি? আমি তোকে ভালোবেসে ফেলেছি, তুই আমায় ফিরিয়ে দিস না প্লিজ। আমি তোকে এখনই ভালোবাসতে বলবো না, তুই সময় নে, ধীরে ধীরে মিশি না। একটু ভালোবাসিস, জায়গা দিস মনের অন্তরালে, তাহলে হবে। আমি তোকে ভালোবাসতে পারবো না, সরি। শুভ নয়নার কথা উপেক্ষা করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। শুনল না নয়নার ভালোবাসার কথা, বুঝল না তার অনুভূতি। নয়না শুধু অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল তার পানে। রাত্রির প্রথম প্রহর, চারদিকে নিস্তব্ধতা, ঘড়ির কাঁটা যেন ধীরে চলে আজ। রিজবি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এক অজানা আবেশে তার বুকটা ধুকপুক করছে। ফারার মুখটা বারবার মনে পড়ে। আজ যে রেনু চৌধুরী পড়ে যেতেন, যদি না ফারা তাকে ধরে ফেলত, এই ভেবে নিজের অজান্তেই কেঁপে ওঠে সে। তার চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে সেই মুহূর্ত। ফারা তাকে বকাঝকা করছে আর মায়াভরা চোখে তাকিয়ে আছে। এভাবে চলবে না, অসুস্থ অবস্থায় সাবধানে চলাফেরা করতে হবে। রিজবির ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। তুমি কে? আমার জীবনে এই প্রশ্নটার উত্তর বোধহয় আমি সত্যিই জানি না, অথবা জানি, শুধু বলার সাহস হয়নি। সকালের আলো ফুটেছে, ফারা ভোরেই উঠে গেছে। আজ রান্না তাকে করতেই হবে। কিচেনে ঢুকে কাজ শুরু করে দেয়। রাত্রি পাশে এসে দাঁড়ায়। আজ খুব সকাল সকাল। ফারা হাসলো। আজ তোমার আম্মুর পছন্দের খিচুড়ি রান্না করব, বোধহয় কিছুটা ভালো লাগবে ওনার। রাত্রি মুগ্ধ চোখে তাকিয়ে রইল ফারার দিকে। কত আয়োজন করে চলছে মন পাওয়ার আশায়, শুধু আম্মু বুঝলেই হয়। বেলা বাড়তে রান্নাঘর থেকে মিষ্টি সুগন্ধ ভেসে আসে। রেনু চৌধুরী বিছানায় বসে আছেন, হালকা শাড়ি পরা, চুল খোপা। তার মুখে এখনও রাগের রেখা স্পষ্ট, কিন্তু চোখের ভাষা আগার চেয়ে কিছুটা নরম। ফারা খাবার নিয়ে এলো। এই খিচুড়িটা বানিয়েছি আপনার জন্য, আপনি একবার ট্রাই করুন, ভালো লাগলে আবার বানাবো। রেনু চৌধুরী একবার ফারার মুখের দিকে তাকালেন। তার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু আন্তরিকতা। রাত্রি কই? ও সামিরের সাথে নিচে, আমি খাইয়ে দিব। রেনু চৌধুরী কিছু না বলে খাওয়া শুরু করলেন। মুখে কিছু বলেননি, কিন্তু এক চামচ খাওয়ার পর আর থামলেন না। ফারা চুপচাপ দাঁড়িয়ে মনে মনে ভাবছে, একদিন হয়তো উনি বুঝবেন আমি সত্যি এই বাড়ির যোগ্য বউ। সন্ধ্যায় রিজবি বাসায় ফিরতেই ফারা দরজা খুলে দেয়। রিজবিও একটু থমকে দাঁড়ায়, তাকায় ফারার চোখে। আজ অনেক ব্যস্ত ছিলে? ফারা হাসলো। না, বাসার দায়িত্বেই ব্যস্ত ছিলাম। তুমি সব সামলে নিচ্ছ, কোনো অভিযোগ নেই? ফারা একটু চুপ থেকে বলে, দায়িত্বে অভিযোগ রাখলে তার দায়িত্ব থাকে না। রিজবির বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও চুপ করে গেল, শুধু বলল, তুমি এমন কেন ফারা? ফারা হেসে বলল, কেমন? মায়াবী যে চাইতেও মনের অন্তরালে জায়গা করে নেয়। ফারা ঠিক মতো শুনতে পেল না, তাই আবার জিজ্ঞেস করলো, কিছু বললেন? না, কিছু না। রিজবি নিজের রুমে চলে গেল। ফারা সেদিকে তাকিয়ে রইল, মুখে মিষ্টি হাসি। এই অসহ্য মানুষটাকে এত ভালো লাগছে কেন? এই প্রশ্নের উত্তর জানা নেই, তবে মন বলল, ভালোবেসে ফেলেছিস। রাতের বেলা রিজবি নিজের ডায়েরি খুলে লিখছে। আজ ফারাকে দেখে মনে হলো ভালোবাসা শুধু কাছাকাছি আসার নাম না, এটা দায়িত্ব, নিষ্ঠা আর নিঃস্বার্থ যত্নের নাম। আমি যদি কখনো ভালোবাসতে পারি, তাহলে সেই ভালোবাসা যেন ফারার মতো হয়। লেখা শেষে মনে মনে বলে উঠল, আমার ডায়েরি লেখার অভ্যাস নেই, তবে আজ কেন যেন লিখতে ইচ্ছে হলো, তাই লিখে ফেললাম। অন্যদিকে শুভ তার রুমে বসে আছে। নয়নার চোখের অশ্রু বারবার তাকে ভাবনায় ফেলে দিচ্ছে। সে জানে নয়নার ভালোবাসা সত্যি, তবু
মন যে আজও কারো অপেক্ষায়। হঠাৎ মোবাইলে একটা ছবি খুলে এসে তাকিয়ে থাকে। ফারার হাসি মাখা মুখ। আমি যার ভালোবাসা চাইলাম তার ভালোবাসা কেন পেলাম না? যাকে চাইলাম না সে কেন ভালোবাসলো? মন তো এখনো তাকে চায়। এ অন্যায় আমি তবু মন বুঝে না। কিন্তু নয় না, কিছু বুঝতে পারছে না, ভাবতে পারছে না। কিছু ভেবে মনে প্রশ্নটা রেখে দেয় শুভ। ভোরের হাওয়া একটু ঠান্ডা। রেণু চৌধুরী আজ বেলকনিতে বসে আছেন, একটা বই হাতে, পাশে ধোয়া ওঠা চায়ের কাপ। তার মুখে একরকম প্রশান্তি। হঠাৎ ফারা এসে চুপচাপ একটা ওষুধের বক্স এগিয়ে দেয়। আপনার ঔষধটা সময় মতো খেয়ে নিন। রেণু চৌধুরী এবার বই থেকে চোখ সরিয়ে তাকালেন ফারার দিকে। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বললেন, তুমি প্রতিদিন আমার যত্ন নিচ্ছ কেন? আমি তো তোমার পছন্দ করি না। ফারা মৃদু হেসে বলল, মায়ের যত্ন মেয়ে না করলে কে করবে? আপনি আমাকে পছন্দ করেন না, তার কারণ আছে হয়তো, কিন্তু আপনি আমাকে পছন্দ করেন না তার কারণ আছে হয়তো, কিন্তু তাই বলে আপনাকে অবহেলা করব এমন শিক্ষা আমায় বড় আব্বু বড় আম্মু দেননি। রেণু চৌধুরী চুপ করে গেলেন। বুকের গভীরে একটা নরম অনুভূতি জমে উঠল, তবে মুখে কিছু প্রকাশ করল না। এদিকে বিকেলে রিজভী রাত্রির সঙ্গে হাঁটতে বের হয়েছে। সামিরও সঙ্গে আছে। তিনজন হাঁটছে ধীর পায়ে। ভাইয়া ভাবি কিন্তু খুব ভালো, তোমাদের সম্পর্কটা ঠিক করে নিও, একটু ভালোবাসো। আমি খুব পছন্দ করি ভাবিকে। রাত্রির সরল স্বীকারোক্তি। রিজভী একটু থেমে তাকায় ওর দিকে। কেন পছন্দ করিস? ভাবি খুব ভালো মনের মানুষ এবং অনেক কেয়ারিং। ওর মাঝে আমি আমার মাকে দেখি মাঝে মাঝে। আর সবচেয়ে বড় কথা, ও কখনো কাউকে ছোট করে না। আমার আম্মুর রাগও মাথা পেতে নাই। আবার আম্মুর কত খেয়াল রাখে যে আমি নিজেও করি না। সামিরও বলল, হ্যাঁ, এই প্রথম কারো ভালো সুনাম করলি। রাত্রি রাগি চোখে সামিরের দিকে তাকালো। সামির মুখ বেঁকিয়ে রিজভির ধারে গেল। রিজভির মন কেমন দুলে ওঠে। ভেতরে ভেতরে এক ধরনের গর্ব এই মেয়েটার জন্য। রাতে ফারা বারান্দায় বসে আছে, চাঁদের আলো পড়ে ওর মুখে। রিজভি চুপি চুপি পাশে গিয়ে দাঁড়ায়। তোমার জন্য একটা প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি কয়েকদিন। রিজভির কণ্ঠ নরম। ফারা তাকায় না, চুপ থাকে। তুমি যদি আমার পাশে থাকতে, রাত্রির পাশে, এই বাড়ির পাশে, আমার পাশে সব সময়, তাহলে কেমন হতো? ফারা কিছু বুঝতে পারছে না। রিজভির কথা কেমন এলোমেলো, মনে হচ্ছে সে নার্ভাস। ফারা জিজ্ঞেস করলো, কি বলছেন ঠিক করে বলুন। রিজভি আর বলতে পারছে না, কথা মুখে এনেও থেমে যাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকালেই কেমন জানি ওলট পালট হয়ে যাচ্ছে। ফারা অধীর আগ্রহে তাকিয়ে আছে। মন চাইছে কিছু বলুক, যা সে শুনতে চাইছে, কিন্তু রিজভি বলতে না পেরে আমতা আমতা করে বলে, চলো, ঘুমাবে না? রিজভির উত্তরে ফারার মুখ নিমিষে আধার নেমে আসে। মনের অনুভূতি প্রকাশ করতেও কেউ এমন করে? ফারা মাথা নাড়িয়ে বেডের দিকে গেল। সকালের আলো ঠিকঠাক নামেনি। রুমের জানালা দিয়ে ফারা বাইরে তাকিয়েছিল। আজ যেন তার ভেতরটা অস্থির। মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, এমন একটা অনুভূতি যেটা ভাষায় বোঝানো যায় না। এদিকে নয়না দরজা বন্ধ করে রুমে বসে আছে। বাসার মানুষজন ডেকেও রুমের দরজা খোলাতে পারেনি। চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে। ঘুমহীন রাত্রি পার হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যে কোনো হেলদোল নেই। শুভ আজ সকালে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে এই শহর ছাড়বে। এই ভালোবাসা, এই টানাপোড়েনের ভেতরে থাকতে থাকতে সে ক্লান্ত। কিন্তু যাওয়ার আগে একটা কাজ বাকি। সে ফোন করলো তন্ময়কে। একবার দেখা করতে পারবি? গলায় অনুরোধ। তন্ময় একটু থেমে বলল, ঠিক আছে, লোকেশন বল, আমি আসছি। কিছুক্ষণ পর বাগানে শুভ আর তন্ময় মুখোমুখি বসে। আমি চলে যাচ্ছি তন্ময়। কোথায়? চমকে উঠে প্রশ্ন করে তন্ময়। ঢাকার বাইরে। এবার নিজের মতো জীবন করতে হবে। এত টানাপোড়েন আর ভালো লাগছে না। তন্ময় চুপ করে যায়। আগে কিছু না জানলেও এখন জানে। শুভ নয়নার কথাটা তন্ময়কে খুলে বলল। এই অবস্থায় শুভকে কি বলা উচিত তার ঠিক জানা নেই। কিন্তু নয়না, ও অনেক স্ট্রং হলেও মনের দিক থেকে খুব নরম মনের। এতদিনের বন্ধুত্বে এতটুকু তো চেনে। এদিকে শুভ অবস্থা বুঝতে পারছে। শুভ উঠে দাঁড়ালো। বিদায় মুহূর্তে তার কণ্ঠ ভারী হয়ে এলো। তন্ময়কে জড়িয়ে ধরলো। যাওয়ার আগে বলে গেল, কয়েকদিন হয়তো ফোনও পাবি না, তাই চিন্তা করিস না। আর নয়নাকে একটু সামনে নিস।
সুস্মিতা, ফারা আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বলিস আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে কিছু কাজে গেছি। কেউ শহর ছেড়ে গেল টানাপোড়েন থেকে বাঁচতে, আর কেউ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিল। রুমের মেঝেতে বসে ধারালো ব্লেডটা চেপে ধরল নিজের কোমল নরম হাতের মাঝ বরাবর। মুহূর্তে রক্ত হাত গড়িয়ে পড়ল মেঝেতে। একসময় রক্তশূন্য হয়ে ঢলে পড়ল মেঝেতে। সকাল গড়িয়ে দুপুর হতে ফারার কাছে খবর এলো নয়না আত্মহত্যা করার চেষ্টা করেছে। ফারা থমকে গেল, তড়িঘড়ি করে বেরিয়ে গেল হসপিটালের গন্তব্যে। চারদিকে উৎসবমুখর পরিবেশ, বাতাসে পূর্ণতার গন্ধ। আশেপাশে শত শত মানুষ না থাকলেও কয়েকজন মানুষ ছোটাছুটি করছে, তাদের সকলের মুখে হাসি। শুধু একজনের মুখ দেখে বোঝা মুশকিল তার মনে কী চলছে। সাধারণত একটা পুরনো পাঞ্জাবি পরে গম্ভীর মুখে বসে আছে শুভ, আর ওর পাশে হাসি মুখে বসে আছে নয়না। হ্যাঁ, আজ ওদের বিয়ে। সেদিন যখন নয়নাকে হসপিটালে ভর্তি করা হয় ওর অবস্থা অনেকটা খারাপ ছিল। হাতের শিরা কাটার জন্য অনেক রক্ত বাইর হয়ে যায়। সকলে তখন কান্নায় ভেঙে পড়ে। চারদিকে রক্ত খুঁজে পাচ্ছিল না। পরে রিজভির সাথে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় রিজভি রক্ত দেয়। তার কয়েক ঘন্টা পর নয়নার জ্ঞান ফেরে। ফারা অস্থির হয়েছিল। সুস্মিতা আর তন্ময়ও এসেছিল। নয়নার জ্ঞান ফেরার পর ওর মা বাবা এমন করার কারণ শুনতে চাইলেও বলে না। মুখে কুলুপেটে চুপ করে থাকে। ফারা জিজ্ঞেস করেও বলেনি। শেষে তন্ময় বাধ্য হয়ে ফারাকে সব খুলে বলে। ফারা চমকে ওঠে। ও কল্পনাতেও ভাবেনি সেই প্রেমিক পুরুষ শুভ হতে পারে। সব সময় নিজের আশেপাশে থেকেও এত ভালোবাসা সে অনুভব করতে পারেনি। হয়তো সে ভালোবাসা তার ছিল না বলেই অনুভব করতে পারেনি। শুভকে ফোন করেও পাওয়া যায়নি। শুভ যাওয়ার আগে বলেছিল কয়েকদিন একা থাকবে, ফোন করলেও পাওয়া যাবে না। কিন্তু শুভকে দরকার, তা না হলে সব কিছু শেষ হবে। কিরে নয়না, সাইন কর। সুস্মিতার কথায় নয়না ভাবনা থেকে বাইর হয়ে আসে। মুখে একাকার সমান হাসি নিয়ে পাশের ব্যক্তিটির দিকে তাকিয়ে সাইন করে। সব কিছু শেষ হলে 3 কবুলে মিলন ঘটে দুটো মনের এবং মানুষের। নয়নার মুখে বিশ্বজয়ের হাসি। ভালোবাসার মানুষকে পাওয়ার সমস্ত খুশি আজ তার মধ্যে ধরা দিয়েছে। বিয়ে সম্পূর্ণ হলো নয়নার বাড়িতে। তেমন কাউকে ডাকা হয়নি, শুধু ফারা, রিজভি, সুস্মিতা, তন্ময় আর 2 পরিবারের কিছু মানুষ। শুভর মুখ এখনও গম্ভীর, তেমন কারোর সাথে কথা বলছে না। নয়নাকে শুভর মা কাছে ডাকলেন। চোখ থেকে কাজল নিয়ে কালো টিকা লাগিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়ের উপর যেন কারো নজর না লাগে। নয়না লজ্জা পেল, ওনাকে জড়িয়ে ধরল। পাশ থেকে তন্ময় মজা করে উঠল, সবার উইকেট পড়ে গেল, শুধু আমি বাকি রইলাম। মামু, এভাবে চলবে আর কতকাল? ওদের হয়েছে, আজ তোমাদের কবে হবে? সুস্মিতা একটা থাপ্পড় দিয়ে মুখ বেঁকিয়ে বলল, তোর কপালে বউ নেই, তোর মতো ফ্ল্যাটিং বাজ। শুরু হলো ওদের খুনসুটি, আর সবাই হাসছে ওদের কাণ্ড দেখে। সবাই ব্যস্ত খাওয়ার আয়োজনে। রিজভি তখন পাশে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত নারীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এ কি সেই মায়া মাখা মুখ, কাজলবিহীন চোখ, মেঘ কালো চুল, সব মিলিয়ে কি সুন্দর অপরূপা লাগছে। মেয়েদের নাকি কাজল চোখে বেশি সুন্দর লাগে, তবে তাকে তো কখনো চোখে কাজল দিতে দেখিনি। তবুও ওই 2টি চোখের মায়ায় আটকে গেলাম কিভাবে। কি ভাইয়া, বান্ধবীর প্রেমে পড়ে গেলি নাকি? রিজভি ফারার দিক থেকে নজর সরালো। তাকিয়ে দেখে তন্ময় মিটিমিটি হাসছে। ফারা ততক্ষণে উপাসে চলে গেছে, যার কারণে তন্ময়ের কথা শুনতে পায়নি। রিজভি হেসে উত্তর দিল, প্রেমে পড়ার অনুভূতি দারুণ, তবে আমি সেটা অনুভব করলাম খুব দেরিতে। তবে প্রথমে প্রেমে পড়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবেসে ফেলেছি। তন্ময় দাঁত বাহির করে খোঁটা দিয়ে বলল, বেয়াদব মেয়ে বলতে বলতে সেই বেয়াদব মেয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে এক গম্ভীর। রাস্তাঘাট রকজটা ডাক্তার, কি দারুণ শুনতে, তাই না ভাইয়া? রিজভি তন্ময়ের কথার বিপরীতে শুধুই হাসলো। কিছু বলবে ততক্ষণে ডাক পড়ল। তন্ময় ছুটে গেল সেদিকে। রাত 11টা, শিখার আলোয় আলোকিত একটি রুমে বসে আছে নতুন বধূরূপী নয়না। শুভকে মাত্র ঘরে ঠেলে পাঠালো তন্ময়, আর নয়না পাশে ফারা ছিল। ফারাকে যখন তন্ময় সব সত্যি বলে দিয়েছিল, আর আজকে একটু আগে শুভর সাথে
আর আজকে একটু আগে শুভর সাথে একা কথা বলেছে। শোন শুভ, কিছু মানুষ, কিছু স্মৃতি আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়, যা সময়ের সাথে মুছে যায় না। জীবন চলতে থাকে কিন্তু অনুভূতিগুলো থেমে যায়, কখনো মলিন হয়ে, কখনো আরো গভীর হয়ে। তাই বলে সে অনুভূতিকে জড়িয়ে সব ভুলে গেলে হবে না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ভালো আছি, তাই নয়নাকে নিয়ে ভালো, তুইও নয়নাকে নিয়ে ভালো থাক, ওকে ভালোবাস, এটাই চাই। আমাদের বন্ধুত্ব আগের মতোই থাকবে। নয়না তোকে অনেক ভালোবাসে, তোকে না পাওয়ার জন্য জীবন দিতে গিয়েছিল। যদি এখন পেয়েও অবহেলা করিস তাহলে সেটা বোকামো। একজনকে ভালোবেসে দেবদাস হলে চলবে না, জীবনে যে আসবে তাকেও ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। হয়তো দেরি হবে, সময় নে, তবুও যেন সব ঠিক থাকে। ফারার কথায় শুভ শুধু তাকিয়েছিল কিছুক্ষণ, চুপ থেকে বলে উঠেছিল, সময় পেরিয়ে যাক, জীবন থেমে না থাক, তবে ভালোবাসার মরণ হোক, জন্ম হোক নতুন করে ভালোবাসার গল্প। শুভর কথায় ফারার মুখে হাসি ফুটল। শুভ আবারও চেয়ে থাকলো এই হাসির জন্য। মিথ্যা গল্প বলাও কঠিন কিছু নয়। শুভ রুমে যেতেই নয়না বিছানা থেকে উঠে আসলো। হুট করে বিয়ের জন্য তেমন আয়োজন করা হয়নি, ফুল দিয়ে সাজানো হয়নি ঘর, তবে মাটির প্রদীপের মতো করে জ্বালিয়ে রেখেছে কয়েকটা শিখা। নয়না উঠে এসে হাসি মুখে শুভর পায়ে সালাম করলো। শুভ তখনও নিশ্চুপ। নয়না উঠে দাঁড়ালো, ধীরে ধীরে শুভর হাতে স্পর্শ করে। এক প্রকার কম্পন সৃষ্টি হলো। নয়না কেঁপে উঠল। আগেও তো হাত ধরেছিল, কই এমন অনুভূতি তো হয়নি। শুভ নয়নার দিকে তাকালো, নয়না তার দিকে তাকিয়েছিল, যার কারণে দুজনের চোখে চোখ পড়েছে। মুখে এখনো গাম্ভীর্যের ভাব আছে। নয়না এবার বলে উঠল, আজ তোমার বিয়ে, সামনে নতুন বউ দাঁড়িয়ে আছে, আর মুখ দেখে মনে হচ্ছে এখানে কারো 40 হচ্ছে। আর আমি বউ নয়, যেন এক্স গার্লফ্রেন্ড যার অন্যের সাথে বিয়ে হয়ে গেছে, এজন্য মুখ এমন করে রেখেছ। শুভ এবার মুখ খোলে, দাঁত চেপে নয়নার হাত চেপে ধরে বলে, মরার এত শখ, মরিসনি কেন? ব্ল্যাকমেল করে বিয়ে করলি, এখন কি খুশিতে নাচবো? যা চাইলি তা তো পেয়ে গেছিস, আর কি চাই? নয়না হাত ছাড়িয়ে একটু কাছে গিয়ে বাহু জড়িয়ে ধরে। শুভ বাঁকা চোখে দেখে কিন্তু কিছু বলে না। নয়না এবার লাজুক হেসে বলে, তোমার ভালোবাসা চাই, তোমার সাথে সংসার করতে চাই, তোমাকে ভালোবেসে বরবাদ হতে চাই, আরও চাই। ওই যে একটা গান আছে না, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসা, আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ, খুব অজানায় কত অভিনয় করে বসি তোমায় ভেবে। শুভ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। নয়নার কথাগুলো সব শুনল। ঘরে জ্বলতে থাকা অগ্নিশিখাগুলোর দিকে তাকিয়ে বলল, ভালোবাসা সহজ নয়, তবে আমি চেষ্টা করব, সময় লাগবে। এখন হয়তো মিথ্যা বলে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু আমি সেই মিথ্যা বলতে চাই না। নয়না একটু জোরালো করে জড়িয়ে ধরল, মুখে তার এখনো হাসি। এখনই ভালোবাসতে বলিনি, একসাথে থাকতে থাকতে ভালোবাসা ঠিক হয়ে যাবে, ঠিক যেমন করে বিয়ে হয়ে গেল। শুভ আবারও তাকালো নয়নার দিকে। মেয়েটা তো ভালোবাসলো কখন? ভালোবাসলে ঘর বাঁধার স্বপ্ন থাকে, সে স্বপ্ন তো আমারও ছিল। স্বপ্ন পূরণ না হওয়ার কষ্ট বুঝেও আরেকজনকে সেই কষ্ট দিতে বিবেকে বাধা দিবে ভেবে দীর্ঘশ্বাস ফেলল। রাত 12টায় রিজবি আর ফারা বাসায় ফিরল। কলিং বেল বাজতে রেণু চৌধুরী দরজা খুলে দিলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, ফারামা, বিয়ের কাজ সব শেষ? ফোন করলাম কতবার, ধরলে না কেন? ফারা ভেতরে আসলো, রেণু চৌধুরীকে জড়িয়ে ধরে উত্তর দিল, হ্যাঁ মা, শেষ। আর ফোন ব্যাগে ছিল, দেখতে পাইনি, সরি। কান ধরে বোঝালো। তা দেখে রেণু চৌধুরী হেসে মাথায় আলতো করে থাপ্পড় দিতে চাইলে সাথে ফারা হেসে উঠল। আনিস চৌধুরী একপাশ থেকে এই দৃশ্য দেখে মুগ্ধ হলেন। এই তো চেয়েছিল। রিজভি বাবার পাশে গিয়ে দাঁড়ালো। ফারা রেণু চৌধুরীর দিকে তাকিয়ে আনিস চৌধুরীকে বলল, থ্যাঙ্কস আব্বু। আনিস চৌধুরী ছেলের দিকে তাকালো, জানতে চাইল, হঠাৎ থ্যাঙ্কস কেন? আই রিয়ালাইজ ফারা ইজ বেস্ট পারসন ইন মাই লাইফ। আনিস চৌধুরী ছেলের কাঁধে হাত রাখলেন। বলেছিলাম না একদিন ফারাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমার কৃতজ্ঞতা জানাবে। আজ তো সেই কথাই সত্যি হলো। জীবন সুন্দর, আর জীবন সঙ্গী ভালো হয় তাহলে জীবন দ্বিগুণ সুন্দর হয়। রিজভি কৃতজ্ঞতার হাসি দিল।
রেনু চৌধুরী সুস্থ হওয়ার পর ভালো হয়ে গেলেন। ফারার দায়িত্ববোধ, যত্ন, ভালোবাসায় তিনি না গলে থাকতে পারেননি। এজন্য তো আজকের দিনটা এত সুন্দর বলা যায়। সুন্দর একটি পরিবার, যাদের নিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি সংসার। রাত্রি আর স্বামীর দৌড়ে উপর থেকে আসলো। রাত্রি আগে, স্বামীর পরে। রাত্রি চিল্লাচ্ছে, আম্মু কে বলো আমাকে সবসময় মাথায় গাঁটটা না দিতে, নয়তো কিন্তু ওর মাথা একদিন কেটে ফেলবো। স্বামীর দাঁড়াচ্ছে আর মুখ বেঁকিয়ে বলছে, আসছে আমার কিলার যে টিকটিকি তেলাপোকা দেখে ভয়ে দৌড়াই, সে আবার আমার মুন্ডু কাটবে। রেনু চৌধুরী ওদের থামাতে ব্যস্ত। তোরা দুইটা ভালো হবি না? এত বড় হয়েছিস, তবু ঝগড়া মারামারি যায় না কেন? স্বামীর গিয়ে সোফায় বসে বলল, বড় আম্মু, তোমার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করো, তাহলে কাহিনী শেষ। রেনু চৌধুরী হাসতে হাসতে বললেন, দুটাকে একসাথে বিয়ে দিয়ে দিই, তাহলে দুটা সারাদিন মারামারি করবি। রাত্রি ভেঙচি কেটে বলল, বাদরের গলায় আমার মতো মুক্তোর মালা দিতে চাও? কত বড় সাহস তোমার আম্মু! হয়েছে বাবা, এবার থাম দুটা। তোদের যে কাজ দিয়েছিলাম সেটা করেছিস? দুজনে একসাথে হ্যাঁ বলল। ফারা আর রিজভি জানতে চাইল, কি কাজ? রেনু চৌধুরী হেসে কাটিয়ে দিতে বললেন, তেমন কিছু না। ফারামা, তুমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ফারা সম্মতি জানিয়ে উপরে চলে গেল। রিজভি যেতে নিলে সামির আর রাত্রির দৌড়ে হাত ধরে আটকে দেয়। ভাইয়া, তোমার সাথে কথা আছে, দাঁড়াও। রিজভি ভ্রুকুচকে তাকালো, জানতে চাইল, কি কথা? সামির দাঁত কেলিয়ে বলল, রোমান্টিক কথা শুনবে? থাপ্পড় খাবি নাকি কাজের কথা বলবি? সামির সিরিয়াস হলো, নিজের মধ্যে ভাব এনে বলল, আসো বলছি সব। ওরা দুজনে রিজভিকে টেনে সোফা এনে বসালো এবং দুজনে সব কিছু বলে দিল। কথা বলতে গিয়েও দুজনে ঝগড়া লেগে গেছে কে বলবে এই নিয়ে। আনিস চৌধুরী আর রেনু চৌধুরী তাদের মধ্যে না থেকে উপরে ঘুমাতে গেলেন। ওরা দুজনে ঝগড়া করছে, রিজভি সেদিকে খেয়াল নেই। ওদের কথা শুনে কিছু ভেবে মুচকি হাসছে আর মনের মধ্যে সাহস সঞ্চয় করছে। রাত 1টা। আরে রাত্রি, তুমি এত রাতে ছাদে নিয়ে আসলে কেন? কথা থেমে যায় ছাদের দরজার কাছে গিয়ে। কি সুন্দর করে সাজানো হয়েছে ছাদটা, চারিদিকে ছোট ছোট বাতি দিয়ে লাইটিং করার সাথে নানান রঙের বেলুন। প্রকৃতিতে হালকা বাতাস বইছে, আকাশে সুন্দর একটা চাঁদ, সব মিলিয়ে অসাধারণ পরিবেশ। রাত্রি কোনো সাড়া না পেয়ে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ কেউ হাত টেনে ধরে। ফারা চমকে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, কে? তোমার মনের অন্তরালে বাস করা একজন মানুষ, যাকে ভেবে মুচকি হাসো। ভালোবেসে বলো না শুধু মুখ ফুটে। ফারা সামনে ফিরেছে, রিজভিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। রিজভি ফারার হাত ধরে ছাদের কিনারায় নিয়ে যায়। দূরত্ব ঘুচে খুব নিকটে আসে, আবার হুট করে পায়ের নিচে বসে পড়ে। ফারা বুঝতে পারছে না কি হচ্ছে সব। রিজভি পকেট থেকে একটি শিউলি ফুল বাহির করে ফারার সামনে ধরে, চোখ বন্ধ করে একটু পর বলতে শুরু করে, ভালোবাসা প্রকাশ করতে গেলে আমি প্রতিবার ব্যর্থ হই, ভুলে যাই কি বলবো আর কিভাবে বোঝাবো। তাই বলে ভেবো না আমার ভালোবাসা মিথ্যে। আমি প্রকাশ করতে না পারলেও অনেক ভালোবাসি, ঠিক যতটা প্রকাশ করতে পারি না তার চেয়েও বেশি ভালোবাসি। শুধু একটু বুঝে নিতে হবে, ভালোবাসতে হবে আজীবন। ফারা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিজভি আবারও বলতে শুরু করে, তুমি কি আমায় আজীবন ভালোবাসবে? সুখ দুঃখে পাশে থাকবে? জীবনের শেষ পথ চলায় হাতে হাত রেখে সাহস যোগাবে? ফারা কাঁপা কাঁপা হাতে ফুলটা নেয়, চোখে পানি চিকচিক করছে। আজ আনন্দের কান্না ঝরবে। রিজভি উঠে দাঁড়ালো। ফারা সাহস করে হামলে পড়ল রিজভির বুকে। সেও শক্ত করে জড়িয়ে ধরল। ফারা রিজভির বুকে লেপ্টে, আমৃত্যু ভালোবাসবো, সুখে দুঃখে সব সময় পাশে থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে চলবো।